আসসালামু আলাইকুম, আমি ফারহাদ। আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের সুযুক্ত অর্থের সমমূল্য অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই ম্যাথটা করবো আজকে। দেখো এখানে কি বলছে, আরফিন সাহেব একটি ব্যাংক হতে ষান্মাসিক, কি বলছে ষান্মাসিক। আমরা জানি ষান্মাসিক বা অর্ধবার্ষিক থাকলে হবে যে 2। যেমন তোমাদের ধরো কীভাবে মনে রাখবে, বার্ষিক পরীক্ষা ক মাস পরে হয়, অর্ধবার্ষিক পরীক্ষা 6 মাস পরে হয়। তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা 6 মাস পরে হলে বছরে এটা দুইবার হবে না? এভাবে মনে রাখা যায়। যেমন ষান্মাসিক এবং অর্ধবার্ষিক বললে কতবার হবে? 2বার। আমরা যে কোনো অঙ্ক করি 1 বছরের, তাহলে অর্ধবার্ষিক যদি 6 হয় মানে 6 মাস পর, তাহলে তোমাকে বছরের সুদ কবার দেবে? 2বার। ষান্মাসিক এবং অর্ধবার্ষিক থাকলে 2। 5% হারে 5 তাহলে তোমাকে কত পার্সেন্ট সুদ দেবে? 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। মানে আরফিন সাহেব একটি ব্যাংক হতে ষান্মাসিক এত সুদে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। অপরদিকে তার বন্ধু মামুন দোয়েল ব্যাংকে 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। আগে আমরা প্রশ্নটা পুরোটা পড়ি। এমত অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন যে উক্ত টাকা পুকুর কিনলে একই সময়ে তার মূল্য দ্বিগুণ হবে। এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময়ে আরও 1 লক্ষ টাকা লাভ হবে। তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলছে। অর্থের সমমূল্য এবং ক খ তোমরা জ্ঞান এবং অনুধাবনগুলো মুখস্থ করে নিবে। এখানে কি বলছে, আরফিন সাহেব গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। আমরা জানি এই অধ্যায়ে অঙ্ক আসার মধ্যে 3টাই অঙ্ক থাকে। একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, একটা হচ্ছে বর্তমান মূল্য, আর একটা হচ্ছে প্রকৃত সুদের হার বা ইয়ারের ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এখান থেকেই প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসার আর কোনো জায়গা নেই। তাহলে আমাদের কি বলছে, গৃহীত ঋণ। আর গৃহীত ঋণ জিনিসটা কি? গৃহীত ঋণ জিনিসটা হচ্ছে যে তুমি যে বছরের শুরুতে কোনো ব্যাংক থেকে ঋণ নিলে ওইটাই হচ্ছে গৃহীত ঋণ। তাহলে আমরা বছরের শুরুতে কী করছি, একটি ব্যাংক হতে ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করে, এটাই তো ঋণ। তাহলে এটা ঋণ নিছি, তাহলে এটা নিয়ে আমরা সে প্রকৃত সুদের হার নির্ণয় করবো। তাহলে আমরা আনসার সলভ করি। দেখো আমাদের ইয়ারের সূত্রটা জানতে হবে আগে। ইয়ারের পূর্ণরূপ হচ্ছে EAR। তাহলে ইয়ারের সূত্র হচ্ছে যে 1 + IM পাওয়ার M বিয়োগ 1 ইন্টু 100। তাহলে খেয়াল করে দেখবে যে ইয়ার করার জন্য আমাদের 2টা মান লাগবে। একটা হচ্ছে আয়, আমরা জানি আয় সমান সুদের হার, আর M সমান চক্রবৃদ্ধি। M সমান চক্রবৃদ্ধি। তাহলে 2টা জিনিস লাগলে আমরা এই অঙ্ক সলভ করতে পারবো। একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। দেখো এই অঙ্কে সুদের হার কত পার্সেন্ট দিছে? 5%। এবং ষান্মাসিক বললে আমরা কত জানি? ষান্মাসিক বললে বা অর্ধবার্ষিক বললে 2 হবে। তাহলে আমরা তো লিখতেই পারি M সমান 2। M সমান কত? 2। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পার্সেন্টেজটা কত লিখব? এটা 90% স্টুডেন্ট জানেই না কি করতে হবে। এই আর অঙ্কে বারবার ভুল করে আসে তারা। দেখো এখানে ষান্মাসিকটা পার্সেন্টের সাথে মানে অর্ধবার্ষিক বা চক্রবৃদ্ধিটা পার্সেন্টেজের আগে আছে। কি আছে আগে থাকলে আমাদের কি করতে হবে বা পরে থাকলে কি করতে হবে? দেখো আমি 2টা জিনিস লেখাই বুঝে দিই। যদি লেখা থাকে মাসিক বা অর্ধবার্ষিক যাই লেখা থাকুক, মানে চক্রবৃদ্ধি 5% হারে 5% হারে, আরেকটা হচ্ছে যে 5% হারে মাসিক, এই 2টা লেখার পার্থক্য বুঝো। এখানে বলছে মাসিক এবং অর্ধবার্ষিক মানে লাগানো বা চক্রবৃদ্ধি আগে আছে, আর এখানে কি আছে পরে।
এখন যদি আগে থাকে আমরা পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ কত আছে 5, তো আমরা মাসিক মানে জানি কত 12, তাহলে 5 12 কত 60, তাহলে সুদ হবে 60%, তখন কিন্তু 5% হবে না। কিন্তু যখন এভাবে বলবে 5% হারে মাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক যেভাবে বলুক তখন পার্সেন্টেজ এটাই থাকবে। তাহলে কখন গুণ করব? গুণ করব যে মাসিক বা চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক যাই থাকুক, ত্রৈমাসিক এভাবে লাগানো থাকলে বা এটার পার্সেন্টেজের আগে থাকলে, মাসিক 5%, ত্রৈমাসিক 5%, অর্ধবার্ষিক 5%, সাপ্তাহিক 2% বা 3% লেখা থাকুক, ওটার সাথে পার্সেন্টেজটা আমরা গুণ করব। তাহলে এটা বুঝলে এখানে আর কিছু করা লাগবে না। কিন্তু আমাদের প্রশ্ন এখানে কি করছে দেখো, আমাদের এখানে প্রশ্ন লাগানো আছে একদম বা চক্রবৃদ্ধিটা, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মান কত দেওয়া আছে 2, আর সুদের হার দেওয়া আছে 5%। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত 10, তাহলে আমাদের এই অঙ্কে সুদের হার কত হবে 10%। তাহলে বুঝলে আমরা এখন ম্যাথটা করি। দেখো লিখব যে দেওয়া আছে আয় সমান সুদের হার, আমরা জানি কত ষান্মাসিক বললে 2, তাহলে সুদে এটার সাথে এটা গুণ করব, তাহলে হবে কত পার্সেন্ট 10%। আমরা 10%কে কীভাবে লিখি 0.10 লিখি, 0. কত লিখি 10, আর এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে 2বার। তাহলে আমরা ইয়ারের সূত্রটা বসাই, ম্যাথটা সলভ করব। তাহলে লিখবা যে আমরা জানি পরীক্ষায় এভাবে লিখলে মার্ক দেব, পুরোপুরি মার্ক। আমরা জানি EAR সমান বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বাংলা যেটারে বলে প্রকৃত সুদের হার, পাওয়ার M গুণ 100 তাহলে একের জায়গায় 1 বসাবো আর আয়ের জায়গায় কত বসাবো 0.10, এমের জায়গায় বসাবো 2, পাওয়ার 2 বিয়োগ 1 গুণ 100। এটাই তো, এটা বুঝলে এখন দেখো আমরা ক্যালকুলেটর কীভাবে সলভ করব। দেখো প্রথমে কত, আমরা জানি অঙ্কের বেলায় প্রথমে কী করতে হয়, ভাগ করতে হয়, তারপর গুণ করতে হয়, তারপর বিয়োগ, তারপর যোগ। তাহলে আমরা এই অঙ্কে কী করব, প্রথমে ভাগ করব, বসাবো যে 0.10 ভাগ 2, 0.10 ভাগ 2, তাহলে তারপর যোগ করবো 1, যোগ 1, তাহলে এটা পাইছি। লিখতে হবে যে 0.15 পাওয়ার 2 বিয়োগ 100। তাহলে এখন পাওয়ার দিব কত, আমরা পাওয়ার টিপলাম, পাওয়ার দিব কত 2, পাওয়ার 2 দিলাম, তারপর বিয়োগ করব 1, বিয়োগ 1 গুণ 100। তাহলে আমাদের আনসার বেরিয়েছে কত, আমাদের আনসার বেরিয়েছে 10.25%। এটা হচ্ছে আমাদের ইয়ারের বা গৃহীত ঋণ প্রকৃত সুদের হার। এটা বুঝলে আমরা পরের কোশ্চেনটা কি বলছে আমরা ওটা খেয়াল করি। এই প্রশ্নে বলছে যে দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা পাবে তা নির্ণয়পূর্বক বাবার পরামর্শ সঠিক হবে কি না মূল্যায়ন করো। মানে বাবার কথা এবং সে ব্যাংকে রাখলে লাভজনক হবে নাকি তার বাবার কথা শুনলে লাভজনক হবে, এটাই বের করার জন্য বলছে দোয়েল ব্যাংক। তাহলে অপরদিকে তার বন্ধু দোয়েল ব্যাংক 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। এখন তোমরা বলো আমার কাছে যদি টাকা নাই থাকে আমি রাখবো কিভাবে? তাহলে এই 4 লক্ষ টাকা কি অবশ্যই আছে, তাহলে এই 4 লক্ষ টাকা কি ভবিষ্যৎ মূল্য। এই অঙ্কে তুমি যদি ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য ফাইন্ড আউট করতে পারো তোমার জন্য অঙ্কটা করা ইজি হয়ে যাবে। তাহলে এখানে যে 4 লক্ষ আছে এটা হচ্ছে যে আমার বর্তমান মূল্য আছে, এই জন্য রাখতে চাচ্ছি। ক বছরের জন্য 8 বছরের জন্য। ব্যাংক আমাকে ক % সুদ দেবে 9.5%, এবং মাসিক বলছে মাসিক চক্রবৃদ্ধি মানে 12। তাহলে আমরা কিভাবে শুরু করব, দেওয়া আছে
তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে সমান, দেওয়া আছে আমাদের দেওয়া আছে বর্তমান মূল্য কত টাকা, লিখব যে দেওয়া বর্তমান মূল্যকে আমরা কি লিখি? ফিবি দ্বারা লিখি। বর্তমান মূল্য আছে 4 লক্ষ টাকা। আর সময় হচ্ছে, সময়কে লিখি এন, সময় হচ্ছে 8 বছর, সময় হচ্ছে কত বছর, এবং সুদের হার হচ্ছে আয় হচ্ছে 9.5%। তাহলে আমরা 9.5% কীভাবে বের করব? 9.5% বের করব 9.5 ভাগ 100। তাহলে আমাদের বের হচ্ছে 0.095। তো মাসিক বলছে কত? এম এর মান কত? 12 বার। এম এর মান কত? 12 বার। তো আমরা কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এফবি। তো আমরা লিখতে হবে, আমরা জানি সূত্র কি? আমরা জানি এফবি সমান ফিবি ইন্টু 1 প্লাস আই এম এন গুণ এম। এটাই তো আমরা জানি কি এম থাকলে কি করতে হয়? সুদের হার দ্বারা ভাগ করতে হয় এবং এনের সাথে গুণ করতে হয়। তাহলে বর্তমান মূল্য কত টাকা আছে? 4 লক্ষ টাকা। 4 লক্ষ, এখানে 1, সুদের হার হচ্ছে 0.095 ভাগ 12 আর 8 গুণ 12, এটাই। তারপর কি করব? আমরা ব্র্যাকেটের কাজ করব। দেখো, প্রথমে আমরা ভাগ করব। কি ভাগ করব? বসাবো 0.095 ভাগ 12, এটা দিছি। তারপর যোগ করব 1, যোগ 1, যোগ কত? 1। তারপরে আমরা পাওয়ার দিব, পাওয়ার 8 12 কত? 8 12 96। তোমরা ক্যালকুলেটারে যদি পাওয়ার দিয়ে 8 গুণ 12 দাও তাহলে আনসারটা ভুল আসবে। তাহলে এটা তোমরা আগে থেকে করে রাখবে। তাহলে 8 12 কত? 96। তাহলে পাওয়ার দিলে এটা বের হচ্ছে। তাহলে আমরা এটা লিখব, এখানে লিখব গুণ 2.13 18 8, যেটা আছে পুরো আমরা লিখে ফেলব। তারপর আমরা গুণ করব, গুণ 4 লক্ষ। তাহলে আমাদের টাকা বের হচ্ছে 8,52,754 টাকা। 8,52,754 টাকা বের হচ্ছে। এখন এটা তো হয়েছে, এখন আমরা বাবার পরামর্শটা দেখব। বাবা কি বলছে? বাবা বলছে এমত অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন যে উক্ত টাকায় পুকুর কিনলে একই সময় তার মূল্য দ্বিগুণ হবে। বুঝো, উক্ত টাকায়, তাহলে কত টাকায়? আমার কাছে কত টাকা ছিল? 4 লক্ষ টাকা। কত টাকা? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা উক্ত সময় মানে কত? 8 বছরে দ্বিগুণ হবে। 8 বছরে, তাহলে 4 লক্ষ টাকা যদি 8 বছরে দ্বিগুণ হয় কত হবে? 8 লক্ষ টাকা হবে। কত লক্ষ? 8 লক্ষ। এটাই তো। 8 লক্ষ টাকা তো লাভ হবে, 8 লক্ষ টাকা হবে মানে উক্ত সময়। এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময় মানে কত বছরে? 8 বছরে আরও 1 লক্ষ টাকা আয় হবে। এখানে যদি বলতো প্রতি বছর 1 লক্ষ টাকা লাভ হতো, তোমরা 1 লক্ষকে 8 দ্বারা গুণ করে এটার সাথে গুণ করতে। কিন্তু এখানে বলেন, এখানে বলছে উক্ত সময় মানে কত? 8 বছরে। 8 বছরে আরও 1 লক্ষ টাকা লাভ হবে। তাহলে লিখতে হবে উক্ত সময়ে আরও 1 লক্ষ টাকা মানে অতিরিক্ত লাভ হবে। মানে তুমি যদি ওটাতে মাছ চাষ করো বা সবজি চাষ করো, ও জমিতে ওর লাভ হবে। তাহলে আমার কত টাকা হচ্ছে? 9 লক্ষ টাকায় হচ্ছে। তাহলে এবার তোমরা বলো, ব্যাংকে টাকা রাখা লাভজনক নাকি বাবার পরামর্শ গ্রহণ করা লাভজনক? তাহলে আমরা কি বুঝবো? অবশ্যই বাবার পরামর্শ গ্রহণ করা লাভজনক। কারণ এই বাবার পরামর্শ গ্রহণ করলে আমরা 9 লক্ষ টাকা পাচ্ছি। আর ব্যাংকে যদি রাখি, ব্যাংক আমাকে 8,52,754 টাকা দিবে। ধন্যবাদ সবাইকে।